প্রফেশনালরা যখন রাজনীতিটাকেই প্রাধান্য দেন, মেরিট বেসড যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড ওইটা সরে যায়, মেরিটোক্রেসির জায়গায় মিডিওক্রেসি আসে। বিশ্বটা এখন জ্ঞান ভিত্তিক। আপনি যদি সেখানে টোটালি পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হন, আপনি সেখানে যেতে পারবেন। গভর্নেন্স ইজ সাচ এ সায়েন্স টুডে। আমাদের দেশে যে অগ্রগতি হচ্ছে না, এটার কারণ হচ্ছে ব্যুরোক্রেটিক এক্সেলেন্সের অভাব। সরকারের সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সম্পর্ক নাই। একটা আছে আনুগত্য, অভিভাবকত্বের কোনো সম্পর্ক নেই। পেশাজীবীদের রাজনীতিকরণ সবসময় বাংলাদেশের জন্য একটা সমস্যা হয়েছিল। যখনই যে দল ক্ষমতায় এসছে, সেই রাজনৈতিক মতাদর্শের যারা অনুসারী, তাদের ছড়াছড়ি এবং তাদেরই সব জায়গায় কর্তৃত্ব দেখা যায়। এই বিষয়টি নিয়েই ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এই শুক্রবার তার কলাম লিখেছেন, পলিটিসাইজেশন অফ দি প্রফেশনালস, এই নিয়ে। সেই বিষয়ে আজকে ওনার সাথে আলাপ করব। আপনাকে স্বাগত। ধন্যবাদ। অনেকদিন পরে আসা হলো এখানে, মাঝখানে বেশ কিছুদিন ব্যস্ততাও ছিল। তো আপনার সর্বশেষ যে কলামটি, সেটা নিয়েই আজকে আলাপ করতে যাচ্ছি। আপনি ওখানে বলেছেন যে পেশাজীবীরা এবং রাজনীতি একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে, এবং একরকম বুঝি মনে হয় যে পেশাজীবীদের মধ্যে তাদের যে ইন্টিগ্রিটি বলতে যেটা বোঝায়, বা তাদের যে একনিষ্ঠতা, সেটা রাজনীতির কারণে ক্ষয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কীরকম হচ্ছে? প্রথমে একটা লেট আস হ্যাভ দ্য বিগার পিকচার। হ্যাঁ, জি। আমার দেশ যদি কমিউনিস্ট শাসিত হয়, লাইক চায়না ফর এক্সাম্পল, ভিয়েতনাম, এখানে তাদের ফিলসফি হচ্ছে কন্ট্রোল অফ স্টেট পাওয়ার, এবং তার যতগুলো অঙ্গ সংগঠন আছে সবটাই তার ওই পলিটিক্যাল ফিলসফির একদম মানে অংশ। আরেকটা হলো ডেমোক্রেটিক সিস্টেম, লাইক বাংলাদেশের মতন, এবং বিশ্বের বেশিরভাগ দেশই। তো এখানে তাহলে কি হয়, আমরা প্রত্যেক 5 বছর পর পর আমরা নতুন একটা নির্বাচনের মাধ্যমে নতুন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা দেই দেশ শাসন করার জন্য। তো এখন তারা কি এসে সব সেক্রেটারি, সব ডাক্তার, সব লয়ার তারা খুঁজে খুঁজে বের করবে যে আমরা কারা কারা বিএনপি করে তারা ক্ষমতায় আসো? তো আনলো, তারপরে 5 বছর পরে যখন অন্য একটা দল ক্ষমতায় আসলো আবার বদলো। তো এইভাবে কি দেশ চলতে পারে? তাহলে এই সিস্টেমের স্ট্রাকচারটা হচ্ছে যে ইউ হ্যাভ প্রফেশনালস, যারা দেশের অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, শিক্ষায় থাকে, স্বাস্থ্যে থাকে, আইনজীবী হন, তারা সাংবাদিক হন, এদের একটা প্রফেশনালিজম থাকতে হয়। হ্যাঁ, যেমন আমি একটা মানে উদাহরণ দেই যে আমি মানে পাইলট, আমি 787-এর পাইলট। তো এখন আমাকে যদি সেই পাইলট বানানো হয়, আমি বিএনপি করি না আমি অমুক করি, তাহলে কি সে প্লেন চালাতে পারবে? তাহলে এতগুলো যাত্রী নিয়ে আমি আকাশে উড়ছে, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার কোন রাজনৈতিক দলের সে সদস্য। সো দেয়ারফর for a pilot to be a pilot, he has to be a professional, a doctor, a bureaucrat. এই ইস্যুটাই আমি তুলে ধরছি। এখন যেমন ধরেন আমাদের দেশের, আমি ডাক্তার দিয়ে নিয়ে শুরু করি। আমি কিন্তু কাউকে হেয় করছি না, এবং ডাক্তারদের একটা পথ আছে, তারা প্রাইভেট প্র্যাকটিস করে প্রাইভেট হাসপাতালে গিয়ে তারা কিন্তু তাদের পেশার করেন। কিন্তু পাবলিক যে হেলথ সিস্টেম, এবং যেখানে শত শত কোটি টাকা ট্যাক্স পেয়াররা ব্যয় করছে, এই হেলথ সিস্টেমটা কিভাবে চলে? এই হেলথ সিস্টেমের একটা বিরাট হলো যে আপনার দলীয় আনুগত্য একটা বিরাট ফ্যাক্টর হয়। এবং আমি দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তো সে খুঁজে খুঁজে বের করলো প্রো আওয়ামী লীগ ডাক্তার, তারা বিভিন্ন জায়গায় উচ্চ স্থানে বসলেন, এবং কথাই হলো উফ, আমাকে তো সব জায়গায় বিএনপি একদম বাজে বাজে লোক অ্যাপয়েন্টমেন্ট দিছে, আমাকে তো বদলাতে হবে বলে বদলালো হলো। আবার যখন পরের 5 বছর পরে বিএনপি আসলো, সে বদলালো। এইভাবে একটা মানে স্ট্রাকচার হতে পারে কিনা? আর অন্য দিক থেকে যদি আপনি দেখেন যে ডাক্তার যে তার একটা অ্যাম্বিশন আছে, সে অগ্রগতি লাভ করতে চায়। তো সে যখন দেখে যে আমার প্রফেশনালিজম দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার রাজনৈতিক আনুগত্য দিয়ে ভবিষ্যৎ আমার, তো তখন সে ওদিকে যায় এবং সে দেখে যে প্রমোশন হচ্ছে, সে অমুক জায়গায় স্থান পাচ্ছে। তাতে কি হয়?
একটা জেনারেলাইজ করে যদি আমি বলি যে প্রফেশনালরা যখন রাজনীতিটাকেই প্রাধান্য দেন, তখন প্রথম যেটা হয় যে মেরিট বেসড যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড, ওইটা হয়, সরে যায়। পলিটিক্স বেস তখন তোমার প্রমোশন হচ্ছে, মেরিটোক্রেসির জায়গায় আপনার অন্য মিডিওক্রেসি আসে। তারপরে হয় যে এই প্রফেশনাল আপনি হলে আপনাকে তো সবসময় নতুন নলেজ আপনাকে নিশ্চয়ই করতে হবে, আয়ত্ত করতে হবে। নলেজের জন্য আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্যে যে পরিবেশ, সেখানে তো রাজনীতিতে আপনি সেটা পাচ্ছেন না। সো আপনার রিসার্চ করার সুযোগ থাকছে না। আপনি যেমন ধরেন সত্যিকার অর্থে প্রফেশনালরা যখন নিজেদের কর্তৃত্বে থাকেন, তারা ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করে, তারা বিভিন্ন দেশে কী ধরনের নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে সেগুলো দেখে। এবং আমি যদি আবার হেলথে ফিরে আসি, যে হেলথে পাবলিক হেলথ সিস্টেমে এটার কতটুকু প্রয়োগ হয়, তো আমি সেখানেই বলতে চাচ্ছি যে যদি আপনার প্রফেশনাল ডক্টরস, প্রফেশনাল ব্যুরোক্র্যাট, লয়ার্স, টিচার্স, জার্নালিস্ট, তারা যদি পেশার বদলে রাজনৈতিক আধিপত্যটাকেই গুরুত্ব বেশি দেয় এবং নিজের ভবিষ্যৎ ওইখানেই খুঁজে পান, তাহলে প্রত্যেকটা পেশার মান কমতে থাকে। এবং আমি মনে করি যে বাংলাদেশে এটা একটা বিরাট একটা বাস্তবতা, এবং এটা হয়েছে এই আমাদের নিজস্ব রাজনীতি থেকেই। এইটা বদলাতে হবে, এবং সত্যিকার অর্থে আমরা যদি একটা আধুনিক স্টেট হতে চাই, এবং এটা আরও প্রয়োজন কেন জানেন, বিশ্বটা এখন জ্ঞান ভিত্তিক। আপনি দেখেন না মেডিকেল সায়েন্সে কীভাবে আপনার সব ইনভেনশনস হচ্ছে, এটা তো ডাক্তারাই করছে, মেডিকেল সায়েন্টিস্টরা করছে। তো আপনি যদি সেখানে টোটালি পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হন, আপনি সেখানে যেতে পারবেন না। আপনি ডাক্তারদের কথা বলছেন, এরকম আর একটা পেশাজীবী গ্রুপের কথা বলেছেন যারা লয়ার। মোটামুটি একই ধরনের প্রভাব তাদের উপরে পড়ছে আমরা ধরে নিতে পারি। তবে রাষ্ট্র পরিচালনার জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে গ্রুপ বা দল যাদের কথা আপনি বলেছেন আপনার লেখায়, সেটা হচ্ছে আমাদের ব্যুরোক্র্যাটরা। এই যে যারা ব্যুরোক্র্যাট আছেন, একদিকে যেরকম এটা ঠিক যে আস্তে আস্তে এমন হয়ে গেছে যে যেই দল আসে তাদের লোকজনই সব জায়গায় সেট করা হয়। আবার একই সাথে এরকমও দেখা যায় যে আসলে কোনো একজন কম্পিটেন্ট বা মোটামুটি দক্ষ ব্যুরোক্র্যাট, কিন্তু উনি দ্বিমত পোষণ করেন, তার আসলে আর উন্নতি হয় না। উন্নতি করতে হলে ওই দলের লেজুরবৃত্তি করতে হয়, কিন্তু তাতে তো ব্যুরোক্রেসির ক্ষতি, এবং তাতে আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূল যারা লোক, তাদের মধ্যেই এই পার্টিসান ব্যাপারটা চলে আসে। এইটা কিভাবে আমাদের এটার তো রূপ তো আমরা সারাক্ষণ দেখছি। ব্যুরোক্রেসি দেখছে এই সময়ে সরকার আসছে, সে 5 বছর থাকবে, নির্বাচিত সরকার। এই আগামী 5 বছর আমার প্রমোশন, আমার পোস্টিং, আমার এটা সেটা করতে হলে আমার এই দলের সঙ্গে চলতে হবে। এখন আমি যদি স্বাধীনভাবে এগোতে চাই, তাহলে আরেকজন আমারই ধরেন লেভেলে, অর ইভেন আমার জুনিয়র ব্যুরোক্র্যাট, সে আইসা মন্ত্রীকে বুঝাবে বা ওই দলের গিয়ে বুঝাবে, এবং তারা বলবে হ্যাঁ এ তো ঠিকই বলছে। তখন যে সিনিয়র, যে সত্যিকার অর্থে মানে কি বলবো, জ্ঞানের ভিত্তিতে সে যে সিদ্ধান্ত নিচ্ছে, তথ্যের ভিত্তিতে নিচ্ছে, সে দেখে যে তার আর কোনো ক্ষমতা থাকছে না বা তার ইনফ্লুয়েন্স থাকছে না। এখন প্রথম যেমন আমি ব্যুরোক্রেটসদের কথা বলতে চাই, এগেন আমি কাউকে হেয় করে বলছি না। গভর্নেন্স ইজ সাচ এ সায়েন্স টুডে, এবং আমি মনে করি আমাদের দেশে যে অগ্রগতি হচ্ছে না, এটার কারণ হচ্ছে ব্যুরোক্রেটিক এক্সেলেন্সের অভাব। এবং ধরেন লেটস সে যে আপনি ট্রান্সপোর্ট সেক্টরের আপনার সেক্রেটারি, ট্রান্সপোর্ট দিন দিন পরিবর্তন হচ্ছে। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, তারা আপনার কি বলে ওগুলোকে ফাস্ট রেল ট্র্যাক আনতেছে। জাপানে যেটা হচ্ছে অনেক দেশে আসতেছে, ইলেকট্রিক ট্রেন, ফাস্ট ট্রেন সব আসতেছে। আমার যিনি সত্যিকার অর্থে যে খুব ক্রিটিক্যাল সিদ্ধান্তকারী, সেক্রেটারি ট্রান্সপোর্ট, তো উনি হয়তো জিনিসটাকে খুব আগ্রহী, বুঝতে বুঝতে তাকে ট্রান্সফার করে দিলেন আপনি সেক্রেটারি কমার্স।
কমার্স আরেকটা বিরাট ব্যাপার, বিশ্বজোড়া আপনাকে ট্রেড জানতে হবে, WTO জানতে হবে, ফ্যাক্টর জানতে হবে। ওখানে উনি 3-4 বছর শিখতেছে, তারপর তাকে ট্রান্সফার করে ইন্ডাস্ট্রি সেক্রেটারি। এই যে মানসিকতা, আমি মনে করি হ্যাঁ ব্রিটিশ আমলে হয়তো ছিল, তখন থেকেই আমাদের এগুলো আসছে। তো এখানে ছিল মূল দায়িত্ব ছিল অ্যাডমিনিস্ট্রেশন। সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি ওয়াজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মিনিস্ট্রি। এখন তো অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এসে গেছে ইনোভেশন। যেমন আমি বলি, ধরেন লেটস সে এই যে সেক্রেটারি, সিভিল এভিয়েশন সেক্রেটারি, সে তো বিমানকে তার একটা বিরাট তার কাজের মধ্যে পড়ে। ইন্টারন্যাশনাল এভিয়েশন তো ইজ এ কনস্ট্যান্টলি ইমপ্রুভিং সায়েন্টিফিক একটা ঘটনা। আমার সেক্রেটারি, আমি সে কি ওই রোল প্লে করতে পারবে? এখন ধরেন আপনি জাস্ট লুক অ্যাট ইট, হাউ এমিরেটস হ্যাভ গ্রোন। এমিরেটসের তুলনায় পিআইএ কিন্তু গ্রো করতে পারে। একই ব্যাপার, বিকজ পিআইএ ইজ রান বাই ব্যুরোক্রেটস। আশ্চর্য রকম, ইভেন থাই এয়ারওয়েজ ডিডন্ট গ্রো, বিকজ থাইল্যান্ডেও একটা কম্বিনেশন আছে, বাট ওখানেও ব্যুরোক্রেটসের বিরাট ভূমিকা। অ্যান্ড লুক ওয়ের এমিরেটস হ্যাভ গন। আপনি তাকিয়ে দেখেন ওয়ের কাতার এয়ারওয়েজ হ্যাভ গন। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এখন দেশ পরিচালনা করা একটা সায়েন্স, ইটস নট লাইক অ্যাডমিনিস্ট্রেশন। আপনি খাতা দেখবেন যে এই ডেপুটি সেক্রেটারি ফাইলটা পাঠিয়েছে ঠিক মতন পাঠালো কিনা, সে জয়েন্ট সেক্রেটারি ঠিক মতন দেখলো কিনা। আর আমার দেশে কি যায়, একটা ফাইল নিচে থেকে যেতে যেতে সেক্রেটারি পর্যন্ত যায়, আবার সেক্রেটারি থেকে নিচে আস্তে আস্তে সেকশন অফিসার পর্যন্ত যায়, তখন চিঠি ইস্যু হয়। ইউ নাও থিংস হ্যাপেন ইন মিনিটস, ইফ নট সেকেন্ডস। সো আমি মনে করি যে ব্যুরোক্র্যাটসদেরকেও আমরা রাজনীতির মধ্যে, রাজনৈতিক প্রভাবে ব্যুরোক্র্যাটসটা চলে, যার জন্য আমার অ্যাডমিনিস্ট্রেশন স্থবির, আমার অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ইনোভেশন নাই। এবং আপনি তাকিয়ে দেখেন না কি ভাইটাল সব মিনিস্ট্রিজ, এডুকেশন, তারপরে ট্রান্সপোর্টেশন, তারপরে আপনার হেলথ। এবং হেলথে তো দেখছি আমরা কি একটা বিরাট দুর্ঘটনা এখন আমরা ভিকটিম। সো আমরা ব্যুরোক্রেসিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, তাদেরকে যথেষ্ট আধুনিকরণ করছি না, যথেষ্ট ইকুইপ করছি না টু রান দ্য মিনিস্ট্রি। তার উপরে আবার আসতেছে রাজনৈতিক প্রভাব। হ্যাঁ, তুমি তো আওয়ামী লীগের আমলে খুব তো তুমি অধিকার পেয়েছো, তুমি দেখেছি তুমি খুব এটা করেছো, সো তোমাকে এখন সরায় দিতে হবে। সে যে কম্পিটেন্সির জন্য ওই জায়গায় গেছিল। এখন বিএনপি ধরেন কথা বলছি যে সত্যিকার অর্থে একটা ব্যুরোক্রেট বিএনপির আদর্শে বিশ্বাস করুক আর না করুক, সে বিএনপির পলিসি ইমপ্লিমেন্ট করছে। এখন ভবিষ্যতে যদি অন্য পার্টি নির্বাচিত হয়ে আসে, বলে যে এই লোক তো খুব বিএনপির সরকারের ইমপ্লিমেন্টেশন করে, সে কি করবে না? ব্যুরোক্রেটসদের তো দায়িত্ব এটা। সো আমি যে প্রশ্নগুলো তুলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ নিউট্রালিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনোভেশন, অ্যান্ড তার সাইডে পলিটিক্যাল এলিজেন্স। আমি মনে করি বাংলাদেশ সত্যিকার অর্থে যদি আধুনিক রাষ্ট্র হতে চায়, আমাদের অনেক ব্যাপারে গভীর আত্মবিশ্লেষণ করার প্রয়োজন। এই পার্টিজানশিপ সবসময় আমাদের একটা সমস্যা তো ছিল, এবং আপনি বারবার করে বলছেন যে স্কলাস্টিক ব্যাপার, এটা আসলে এখন আর শুধু খাতা কলমের ব্যাপার না, ফাইল খোলার ব্যাপার না, এটা একটা জ্ঞানের ব্যাপার, ইনোভেশন, এই সমস্ত, যেটা আসলে একটা জায়গা হচ্ছে শিক্ষা। এবং আমাদের শিক্ষা বলতে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো এবং ক্যাম্পাস, সেইখানকার রাজনীতি সবসময় জাতীয় রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলেছে। সময় ক্যাম্পাস রাজনীতির কারণেই আমাদের এখানে বড় পরিবর্তন এসছে। আবার একই সাথে ছাত্র রাজনীতি, সেটা নিয়ে অনেক রকম আমাদের শঙ্কা এবং আশঙ্কায় সব রকম আছে, যে বলা হয় যে করা উচিত না ছাত্রদের এবং ছাত্রদের থেকে রাজনীতি থেকে সরিয়ে আনা বা পার্টিজান রাজনীতি থেকে সরানো বা বন্ধ করা। সেখানে টিচারদেরও একটা ব্যাপার আছে, এবং আপনি আপনার লেখায় টিচারদের কথাও বলেছেন। শিক্ষকরা যখন আস্তে আস্তে পার্টিজান হয়ে যায়, তখন আসলে তার তো কোথায় গবেষণা আর কোথায় হচ্ছে তার অধ্যাবসায়, তার থেকে পাণ্ডিত্য বাদ দিয়ে তখন সে লেজুর বৃত্তি শুরু করে। এইখানে এই ক্যাম্পাসের এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? আমার প্রশ্ন হচ্ছে এরকম যে ক্যাম্পাসের এই রাজনীতি তো
দেশের জন্য অনেক সময় আমাদের কাজে এসছে বলাটা ঠিক না, এটা হচ্ছে দেশকে উদ্বুদ্ধ করেছে। অনেক ক্ষেত্রে ছাত্ররা আমাদের উদ্বুদ্ধ করেছে। তারা যদি রাজনীতি না করতে পারে তাহলে তো সেটা হতো না। এইটা একটা ডিলেমার মতো ব্যাপার। হ্যাঁ, এখানে একটা প্রথমেই পার্থক্য আনতে হবে যে রাজনীতি করা আর দলীয় রাজনীতি করা, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল। অবশ্যই আমার ছাত্র সমাজ সচেতন থাকবে, সে ডেমোক্রেসির জন্য ফাইট করবে, সে রুল অফ লয়ের জন্য ফাইট করবে। টিচাররা আধুনিক করার জন্য ফাইট করবে, তারা বলবে এই আইনের শাসনটা আমাদের জন্য গ্রহণযোগ্য না, অর্থাৎ নলেজ বেসড ক্রিটিসিজম অফ দ্য পাওয়ার অফ দ্য ডে। ছাত্ররা সবসময় তারা বিপ্লবী একটা চেতনা থাকে। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সেটা সৌভাগ্য হয়েছিল, আমরা মুক্তিযুদ্ধে জয়েন করার সুযোগ পেয়েছিলাম। তো সেগুলো তো একটা সাংঘাতিক ভেতরের উদ্দীপনা থেকে এসছে, সমাজ চেতনাবোধ থেকে এসছে। সো কোনো সময় যেন আমার ওই সমাজ চেতনাবোধকে আমরা দলীয় রাজনীতি করতে হবে এটার জন্য না আনি। হ্যাঁ, একসময় দেশ স্বাধীন করার সময় হয়তো প্রয়োজন ছিল, দেশ স্বাধীন করার যেসব প্রয়োজনীয়তা আর দেশকে সুশাসনের পরিণত করার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু ভিন্ন। নিশ্চয়ই। স্বাধীন যখন আমি হব, আমার এনিমি যারা তাদের সব কিছুই আমি বিরোধিতা করব, বিকজ আমি তার হাত থেকে মুক্তি চাই, তার কবজা থেকে সরে আসতে চাই। বাট আমি যখন সেই মুক্তি পেলাম, স্বাধীন রাষ্ট্র পেলাম, সেটাকে গঠন করা, এটা তখন অনেক দিক আছে। হাউ টু রান এ কান্ট্রি প্রপারলি, সুশাসনের ব্যাপারটা অনেক কিছু, এবং ক্ষমতায় যারা যান তাদের সমালোচনা করা তখন একটা সুশাসনের একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসে। তো এটা শিক্ষার ব্যাপারে যে আপনি আজকে তাকিয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসময় বলতাম অক্সফোর্ড অফ দ্য ইস্ট। আমি সমস্ত টিচারকে শ্রদ্ধা ভরেই বলছি, আমি কয়টা রিসার্চ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করছি, কোন জায়গায় আমি নতুন একটা চিন্তার দিগন্ত উন্মোচন করেছি। হয়তোবা সায়েন্সের কয়েকটা জায়গায় হয়েছে, বাট ইন পলিটিক্যাল সায়েন্স, ইন সোসিওলজি, ইন ফিলসফি আমি তো ওরকম লেখক বা ওরকম গবেষককে তো আমি শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছি না। আরেকটা হলো কি যে বিশ্বে আপনি দেখেন বড় বড় ইউনিভার্সিটি লাইক টোকিও ইউনিভার্সিটি বা এখানে আপনার হার্ভার্ড, অক্সফোর্ড, এরা কিন্তু সরকারকে বুদ্ধি দেয়। অনেক সময় দেখবেন যে সরকার ওই ফ্যাকাল্টিতে এসে তারা অনুরোধ করে যে তুমি এইটা রিসার্চ করে আমাকে বলো তো আমি কোন পলিসি নিলে ভালো হয়। তো আমার সরকারের সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সম্পর্ক নাই। একটা আছে আনুগত্য, কিন্তু নাই, অভিভাবকত্বের কোনো সম্পর্ক নাই। একটা ইউনিভার্সিটি যে রিসার্চ করে বলবে, ইনফ্যাক্ট সরকার তার কাছে আসতে পারে যে তুমি বলো তো আমি কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজালে সেই অ্যাডমিনিস্ট্রেশন এফিশিয়েন্টও হবে এবং দেশপ্রেমিকও হবে। তো আমার যে ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড হুইচ ইজ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ল্ড হুইচ ইজ দ্য গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশেই এদের সঙ্গে একটা খুব নিবিড় সংযোগ আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ল্ড লুকস আপন দি অ্যাকাডেমিক ওয়ার্ল্ড ফর গাইডেন্স, ফর নিউ আইডিয়াস। আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ল্ড অ্যাকাডেমিক ওয়ার্ল্ডকে ডমিনেট করে বাই ডিসবার্সিং প্রিভিলেজ। এবং আমার দেশে খুবই লজ্জাজনক ব্যাপার যে টিচাররা বিভিন্ন দলে বিভক্ত হন না, আবার তাদের রাজনীতিটাকে সংগঠিত করার জন্য তারা ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এবং অচিরেই দেখা যায় যে এই শিক্ষক দল এই ছাত্র দলের সঙ্গে মিশে গেছে এবং তাদেরই প্ররোচনায় তাদের ছাত্ররা গিয়ে অন্য দলের টিচারকে অপমান করছে। মানে একটা টিচার অপমানিত হবে, এটা তো চিন্তার বাইরে। হ্যাঁ, সমালোচনা হতে পারে, একজন টিচার ছাত্র হিসাবেও টিচারকে বলতে পারে যে স্যার আপনার থিওরি আমি গ্রহণ করতে পারছি না, আপনি যেটা এক্সপ্লেনেশন দিলেন এটা আমার তথ্যের সঙ্গে খাপ খাচ্ছে না। এটা তো প্রত্যেক ইউনিভার্সিটিতে হয়। নিশ্চয়ই। স্টুডেন্টস ক্রিটিসাইজ দ্য টিচার্স বাট ইনসাল্ট তো করে না। অ্যাপয়েন্টমেন্ট অফ ভাইস চ্যান্সেলার্স, এটা এমন রাজনীতিকরণ হয়ে গেল যে এই যে একটা প্রেস্টিজিয়াস পজিশন ভাইস চ্যান্সেলর হয় প্রেসিডেন্ট, তারপরেই ভাইস চ্যান্সেলর। তার মানে কি যে সে অ্যাটলিস্ট ওই প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিতে প্রেসিডেন্টের পরেই উনি
আমি একটু হয়তো বাড়িয়ে বলছি। In other words, the vice chancellor was, yes, head of administration, but intellectually একটা giant. আপনি অতীতের ভাইস চ্যান্সেলরগুলোর নাম দেখেন এই ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে, হ্যাঁ, কি ধরনের, আর পরবর্তীকালে আপনি ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্টগুলো দেখেন, এবং ওই ভাইস চ্যান্সেলর যেহেতু তারা জানতেন যে তাদের শিক্ষাগত যোগ্যতা নাই, তাদের ওরকম পাবলিকেশন নাই, তারা ওই ভিসি হওয়ার পরপরই তারা ওই ছাত্র রাজনীতির সঙ্গে, তারপরে নীল দল, সাদা দল, পিঙ্ক দলের মধ্যে জড়ে ধরে। একটা তো ইনস্ট্যান্ট কি সাংঘাতিক যে একজন অ্যাপয়েন্টেড হলেন ভাইস চ্যান্সেলর, ওইটা বোধহয় বৃহস্পতিবার দিন ছিল, তো শুক্র শনি বন্ধ, তো যে ভাইস চ্যান্সেলর জায়গায় উনি স্থলাভিষিক্ত হলেন, ওই ভাইস চ্যান্সেলর হয়তো চাবি দিয়ে অফিসটা খুলে নাই, তো উনি গিয়ে তালা ভেঙে ভাইস চ্যান্সেলর অফিসে ঢুকলেন। এটা কি কোনো দৃষ্টান্ত হতে পারে একটা বিশ্ববিদ্যালয়ের? আমাদের কিন্তু হয়েছে এই যে অধঃপতন। আমি মনে করি, যেমন আমি ডাক্তারদের কথা বললাম, শিক্ষকদের কথা বললাম, ব্যুরোক্রেটসদের কথা বললাম, আইনজীবীর জগতে আমরা আসি। একজন আইনজীবী সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন, বাট যেহেতু তিনি আইনজীবী, উনি কিন্তু রুল অফ ল এর একটা প্রতিনিধি, উনি আইনের শাসনের একটা প্রতীক। তো উনি হয়তো ধরেন একটা ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করছেন, এবং একজন উকিল সেই ক্লায়েন্টের দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে, আরেকজন উকিল ওই ক্লায়েন্টকে ইনোসেন্ট করার চেষ্টা। দুজনই কিন্তু আইনের মধ্যে থাকবেন। উনি আইনকে একভাবে ইন্টারপ্রেট করবেন, আরেকজন আইনভাবে অন্যভাবে করবেন, এবং জাজ একটা সিদ্ধান্ত দেবেন। এখন আমি এক দলের উকিল, আরেক দলের একটা ক্লায়েন্ট আসছে, আমি কোর্টে গিয়ে তাকে ইনসাল্ট করব, তার গায়ে আমি পচা ডিম মারবো, এটা কি একটা লয়ারের বিহেভিয়ার হতে পারে? তাহলে তো আমি দেখেছি যে আপনি অলরেডি তার প্রতি একটা কনক্লুশনে এসে গেছেন। আপনি যখন কাউকে একটা অ্যাকিউজড লোককে যা আপনি অপমান করছেন, যদিও আপনি তার লয়ার না, আপনি ওই একটা গোষ্ঠী গিয়ে তাকে অপমান করছেন, তাহলে তো আপনি অলরেডি একটা ডিসিশনে নিয়ে নিয়েছেন যে হি ইজ গিলটি। তাহলে জাজের আর ভূমিকা কি থাকলো? সো, এবং এটা লয়ারদের বুঝতে হবে যে আইনের শাসন যেমন একটা মানে প্র্যাকটিক্যাল ব্যাপার, তেমন একটা আইডিওলজিক্যাল ব্যাপার। একটা লেখা কথা আছে না, দ্য লেটার অফ দ্য ল অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য ল। স্পিরিট অফ দ্য ল হচ্ছে এমন একটা, কি বলবো, গভীর মূল্যবোধ, এবং ওইটার জন্যই তো সমাজ টিকে থাকে। যে আমি বিশ্বাস করি যে আমি যখন কোর্টে যাব তখন আমি ন্যায় বিচার পাবো, হ্যাঁ, এবং আমার যে আমাকে যিনি সাহায্য করছেন, লয়ার, অ্যান্ড ফর এ ফি, এটা সব কিছুই কিন্তু ন্যায্য। উনি আমার একটা ফি নিয়ে আমাকে রিপ্রেজেন্ট করছেন। আরেকজন সরকারের যে উকিল, উনি সরকারের দায়িত্ব বোধ থেকে উনি আমাকে অপোজ করছেন, বাট সব কিছুই ঘটছে আইনের মাধ্যমে। এই বিশ্বাস তো আমার থাকতে হবে। তো আমি মনে করি যে লয়াররা যখন খুব পার্টিসান হয়ে যান, তারাও যখন রাজনৈতিক দলের হয়ে যান, মানে সদস্য, হ্যাঁ হতে পারেন ব্যক্তিগতভাবে, প্রাইভেটলি এভরিবডি হ্যাজ এ রাইট টু বি এ মেম্বার অফ এ পলিটিক্যাল পার্টি, কিন্তু তাদের কাজে, তাদের মূল্যবোধে যেন পেশায় সেটার প্রভাবান্বিত না হয়। মানে আপনারা চিন্তা করেন যে একজন খুবই বিএনপিপন্থী ডাক্তারের কাছে এমন একটা পেশেন্ট গেল যে অন্য দল করে, যাকে উনি পছন্দই করেন না, তাই উনি তাকে অপারেশন করতে যাচ্ছেন, তো উনি কি প্রভাবান্বিত হবেন যে এই পেশেন্ট তো বেটা অন্য দলের? আমরা তো তার কাছে আশা করব যে এগুলো কোনো কিছু ওনাকে প্রভাবান্বিত করবে। এটার সম্ভবত একটা ভালো উদাহরণ ছিল যখন 2007-08 সালে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একই উকিল ওনাদেরকে রিপ্রেজেন্ট করছিলেন, রফিকুল হক। আচ্ছা, তখন হ্যাঁ, এটা খুব ভালো উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমি বলতে চাই যেটা এগেন আমি জাজদেরকে সম্পূর্ণ শ্রদ্ধা ভরে বলছি, বাট আমি সাংবাদিক হিসেবে দেখেছি যে আওয়ামী লীগ আমলে বিএনপির যত রাজনৈতিক নেতা অ্যারেস্ট হতো, সবাই বেল পেত না, রিমান্ডে নাহলে জেলে। আবার অন্য দল যখন বিএনপি যখন ক্ষমতায় আসলো, এখনের কথা আগের বলছি, সব দেখলাম যে আওয়ামী লীগের কেউ আর বেল পায় না। এটা কেমন ধরনের আইনের শাসন?
এই এই এবং এই রাজনীতিক বা বিশেষ করে দলীয় রাজনীতির প্রভাব থেকে তো আমাদের পেশাও মুক্ত না। সাংবাদিকদেরকে নিয়েও আপনি লিখেছেন এবং তাদের মধ্যেও এই ধরনের বিভাজন দেখা যায়। সাংবাদিকদের মধ্যে যখন দলীয় রাজনীতির প্রভাবটা পড়ে তখন তো এইটার যে রেশটা বা এটার ফলাফলটা আসলে অন্যভাবে আরও বেশি কখনো এবং গভীরভাবে হয়তো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে যদি আপনি আপনার মত। শোনেন, সাংবাদিকতার তো মূল মন্ত্র হচ্ছে বিশ্বাসযোগ্যতা, ঠিক আছে? এটা আপনার পেশার মূল মন্ত্র। আপনি সাংবাদিক, আপনার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে কার কাছে? পাঠকের কাছে। আপনি যদি টেলিভিশন সাংবাদিক হন তাহলে দর্শকের কাছে। তো এখন আপনি ডিক্লেয়ারই করে দিলেন যে আপনি অমুক রাজনৈতিক দলের সদস্য, এবং আমি জানি না বিশ্বে অন্য এরকম উদাহরণ আছে কিনা, বাট বাংলাদেশে কিন্তু আছে বিএফইউজে দুইভাবে বিভক্ত, ডিইউজে দুইভাবে বিভক্ত, এবং প্রকাশ্যে এই দলটা, এই বিএফইউজে হচ্ছে প্রো বিএনপি, এই বিএফইউজে হচ্ছে প্রো আওয়ামী লীগ। এখন আমি তার সদস্য, তা আমি মাহফুজা নাম একটা রাজনৈতিক গোষ্ঠীর সদস্য হয়ে একটা কলাম লিখলাম, কেন লোকে বিশ্বাস করবে? আমি যে নিউট্রাল না এটা তো আমি প্রকাশ্যেই স্বীকার করে নিচ্ছি। তো আমি মনে করি হ্যাঁ, ভেতরে ভেতরে আমার একটা আনুগত্য থাকতে পারে, বাট পেশায় যেন প্রভাবান্বিত না হয় না। আমি একদম একটা দলের পক্ষে, কিন্তু আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার তথ্য দিয়ে আমি যদি প্রমাণ করতে পারি যে আমার নিজের দলও ভুল করছে, আমার কেন সেই এথিক্যাল ভ্যালু থাকতে পারে। আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকতার একটা চরম একটা বলতে পারেন যে ধাক্কা খেয়েছে, একটা একটা ব্যাকওয়ার্ড স্টেপ হয়েছে যখন আমরা প্রকাশ্যে পলিটিক্যাল পার্টির লেজুর হয়ে আমি দল করা শুরু করলাম। এবং তা আমি দেখেছি যে দল ক্ষমতায় আসে ওই দলের সাংবাদিক শাখা তখন সব জায়গায় তাকে দেখি, আর উল্টা দলের লোকজন ঘুরে পালায় পালায় ঘুরে বেড়ায়, আবার উল্টা হয়। এবং আমার একটা খুব খুব এটা মজার দৃষ্টান্ত, যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে প্রেস ক্লাবে পুলিশ হামলা করেছিল। তো সাংবাদিকদের উপরে আঘাত, যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল, ওইটা কিন্তু আওয়ামী লীগ সাংবাদিকরা উদযাপন করতো প্রত্যেক বছর, যে সাংবাদিকদের উপরে হামলা। আর আরেকটা ঘটনা, যখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং আওয়ামী লীগ সাংবাদিকদের আক্রমণ করছে, ওটা বিএনপি উদযাপন করতো। দুই দলের কিন্তু দুই দিনই উদযাপন করা উচিত, বিকজ দুই দিনই সাংবাদিকের উপরে হামলা হয়েছে। বাট আমাদের রাজনৈতিক প্রেফারেন্সে আমরা এক দল এটা করেছি আর ওটা করেছি। এইভাবে আমি মনে করি আজকে এত বছর পরে এত ঐতিহ্যময় সাংবাদিকতা এবং এত বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আমাদের এখানে ছিলেন, সম্পাদক ছিলেন, ট্রেডিশন আছে। আমরা এই 2026-এ আমাদের সাংবাদিকতা আরও উন্নত স্তরের হওয়া উচিত ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে।